স্বাগত নিউজ 24 সংবাদে। সালেজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। মার্কিন ইতিহাসে নজিরবিহীন হামলা ও সংঘর্ষের ঘটনা। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে তাণ্ডব চালালেন ট্রাম্প সমর্থকরা। 200 বছর পর ক্যাপিটাল হিলে এমন আগ্রাসনের ঘটনায় প্রাণ যায় 4 জনের, আহত হন অর্ধশতাধিক। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে। ঘটনার পেছনে রয়েছে ট্রাম্পের উস্কানি, এমনটা মনে করা হচ্ছে। আর দেরিতে হলেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সম্মতি দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট। ফলে নানা অভিযোগ, নাটকীয়তা ও সংঘর্ষের পরও বাইডেনের জয় ঠেকাতে পারলেন না ট্রাম্প। বাইডেনের জয় চূড়ান্ত স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরও এক কলঙ্ক অধ্যায়। মার্কিন কংগ্রেসের ভিতরে যখন চলছিল জো বাইডেনকে আনুষ্ঠানিক জয় ঘোষণার প্রক্রিয়া, অন্যদিকে পার্লামেন্ট ভবনের বাইরে ভোটের ফল পাল্টানোর শেষ চেষ্টায় মরিয়া ট্রাম্প সমর্থকরা। চূড়ান্ত পর্যায়ে শত শত উগ্র ট্রাম্প সমর্থক মার্কিন গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করা ওই ভবন অভিমুখে বিক্ষোভ করে। এক পর্যায়ে সশস্ত্র হামলা করেই বসলেন। শুরু হয় ট্রাম্প সমর্থকদের আগ্রাসী তাণ্ডব। আতঙ্কিত হয়ে সিনেটররা ছুটতে থাকলে তাদের সুড়ঙ্গ দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পার্লামেন্ট ভবনে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আগ্রাসী তাণ্ডবের মুখে পুলিশ পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়। সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। কংগ্রেস ভবনে এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। পার্লামেন্ট ভবনে হামলা, এমন তাণ্ডব সিনেটেও হামলা। যেভাবে প্রতিনিধি পরিষদে হামলা হয়েছে তা কর্মকর্তাদের উপর হুমকি। এটি কি ধরনের প্রতিবাদের রূপ? আসলে এটি বিদ্রোহ। ঘটনার পরে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। তবে এই ঘটনার কলকাঠিতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানি, তা পরিষ্কার। এর আগে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্য দেন ট্রাম্প। সেখানে উপস্থিত হওয়া সমর্থকদের তিনি লড়াইয়ে উৎসাহিত করেন। আমরা ক্যাপিটালে যেতে চলেছি। সেখানে আমরা আমাদের সাহসী সিনেটর কংগ্রেসম্যানদের সঙ্গে নিয়ে আনন্দ করব। আমরা কখনো হাল ছাড়ব না, পরাজয় মানব না। ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে কংগ্রেসের যৌথ অধিবেশন আবারও শুরু হয়। আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের জয় নিশ্চিত করে মার্কিন কংগ্রেস। ফলে আগামী 20 জানুয়ারি শপথ নিতে আর কোনো বাধা নেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। আর নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন পার্লামেন্টে হামলার ঘটনা নজিরবিহীন বলে আখ্যা দিয়ে এমন ভাঙচুরের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী করেছেন ট্রাম্পকেই। এছাড়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। আর ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24। 204 বছর পর ক্যাপিটাল ভবনে এমন আগ্রাসনের ঘটনা ঘটল। এর আগে 1814 সালে ব্রিটিশ হামলার কবলে পড়েছিল যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবন। তবে দুটি ঘটনার মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য, কারণ এবারের হামলায় উস্কানি দেওয়ার জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। আর এই অভিযোগে বিদায় বেলায় এই প্রেসিডেন্টকে অভিশংসিত করার দাবি উঠেছে। আসমাতুলির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1812 সালে যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এমন হামলার সাক্ষী হল। 1814 সালে ওয়াশিংটনে অভিযান চালানোর সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে হামলা করে বিল্ডিংটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় বৃষ্টি হচ্ছিল, তাই বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায় ভবনটি। তবে ট্রাম্প সমর্থকদের এই হামলা শুধু ক্যাপিটল ভবনের অবকাঠামোতে আঘাত করেনি, এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপরও চরম আঘাত বলে মনে করছে পুরো বিশ্ব। এই ঘটনায় ক্ষমতার শেষ বেলাতে এসেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার দাবি উঠেছে। ক্যাপিটল হিলের হামলার উস্কানি দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব করেছেন বেশ কয়েকজন আইন প্রণেতা। তারা বলেন এই প্রেসিডেন্টের অধীনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আক্রমণের শিকার। অভ্যুত্থান ঘটানোর চেষ্টার জন্য সিনেটররা সরাসরি ট্রাম্পকেই দায়ী করছেন। সেই সঙ্গে দাবি করেন বিদায়ী প্রেসিডেন্টের অভিশংসনের। এদিকে পার্লামেন্ট ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সেই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। এবারে দেশের খবর। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করা হবে।
তিনি বলেছেন, দলীয় পরিচয়ে ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্ট। অস্বাভাবিক পরিস্থিতিতে আপনাদের সামনে সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। গেল এক বছরে সরকারের অর্জন এবং চলতি মেয়াদের নানা পরিকল্পনার কথা উঠে আসে আধা ঘন্টার ভাষণে। বছর জুড়েই করোনার সঙ্গে যুদ্ধ প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ প্রচেষ্টার ফলে বাংলাদেশে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম। আসার কথা বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা সামাজিক সুরক্ষায় বাংলাদেশের অর্জন ঈর্ষণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ পারস্পরিক সহনশীলতা বজায় রেখে বসবাস করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন। শেখ হাসিনা বলেন, করোনা মহামারীর মধ্যেও সঠিক পথে আছে বাংলাদেশের অর্থনীতি। পূর্ণ অবয়ব পেয়েছে পদ্মা সেতু। আগামী বছরের মধ্যে যেখান দিয়ে চলবে যানবাহন এবং রেল। থেমে নেই মেট্রো রেল, কর্ণফুলী টানেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো। দ্য ইকোনমিস্টের 2020 সালের প্রতিবেদন অনুযায়ী 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নবম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন করা সরকারের কর্তব্য। গত এক যুগে তা পালনে সরকার কতটা সফল হয়েছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দেন সরকার প্রধান। দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বর্তমান সরকারের 2 বছরের সরকারের সফলতা ব্যর্থতা তুলনামূলক বিচারের অর্জনকেই বড় করে দেখছেন মন্ত্রিপরিষদ সদস্যরা। বৈশ্বিক সংকট, করোনা মহামারীর মধ্যেও অর্থনীতির চাকা সচল থাকার কৃতিত্ব তারা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। পদ্মা সেতু, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো কিছু অহংকারের অর্জন আছে বলেও দাবি করেন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শাহ আলী জয়ের আরও একটি রিপোর্ট। আমি শেখ হাসিনা 2019 সালের 7 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদ সহ 4 বারের সরকার গঠনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের 3টি সরকারে আওয়ামী লীগের শরিকরা অংশীদার থাকলেও বর্তমান তারুণ্য নির্ভর 48 সদস্যের মন্ত্রিসভায় সব সদস্যই মনোনীত হন আওয়ামী লীগ থেকে। সরকারের এই মেয়াদের দ্বিতীয় বছর প্রায় পুরোটাই যুদ্ধ করতে হয়েছে বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্ধে। মন্ত্রিপরিষদের একাধিক সদস্যের মতে হঠাৎ করে আসা সংকট প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার মোকাবেলা করেছে সফলভাবে। সরকার তার গতিকে সচল রাখার জন্য সকল সেক্টরকে প্রণোদনা দেওয়া সহ যে চমৎকার ব্যবস্থাপনা নিয়েছেন, আমরা মনে করি বিশ্বের অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়লে, মহামারী আসলেও বাংলাদেশে সেই পরিস্থিতি আসবে না। এই করোনা আজকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। যেখানে অনেক উন্নত দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমেরিকার মতো দেশ দিশেহারা, সেখানে বাংলাদেশে আমরা করোনাকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। তারা বলছেন, করোনায় উন্নয়ন ব্যাহত হয়েছে কিন্তু থেমে থাকেনি। করোনা শুরু হওয়ার পরে
সরকারের কোনো ক্যাবিনেট মিটিং, একনেক মিটিং, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার মিটিং এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের কোনো মিটিং কিন্তু বন্ধ হয়নি, কোনো ফান্ড বরাদ্দ বন্ধ হয়নি, কোনো প্রজেক্টের টাকাও বন্ধ হয়নি। কোনো জায়গায় কিন্তু কোনোভাবেই স্থবিরতা নাই এবং সবগুলিকে আমরা চালিয়ে নিয়ে যাব। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবয়ব প্রতিষ্ঠাকে বড় অর্জন বলে উল্লেখ করছেন তারা। তার নেতৃত্বে বাংলাদেশে আজকে মহাসড়ক দৃশ্যমান হয়েছে, মেট্রো রেল দৃশ্যমান হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে পায়রা বন্দর থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আজকে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের এই প্রতিনিধিরা বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্ম অচিরেই পাবে সমৃদ্ধ সোনার বাংলা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নানা বাধা পেরিয়ে ক্ষমতার এক যুগ পার করল আওয়ামী লীগ। এ সময় দেশের অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা সেতু সহ বহু মেগা প্রকল্প এবং অবকাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জ কাঁধে নিতে হয়েছে সরকারকে। তবে উন্নয়নের ধারাবাহিকতা বাস্তবায়নের সাফল্য এলেও করোনার ধাক্কায় নতুন বাস্তবতার মুখোমুখি হয় সরকার, যা মোকাবেলায় সরকারের জোরালো প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী নীতি কৌশলের পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রমত্তা পদ্মার বুকে দৃশ্যমান এই কাঠামো যেন বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত। অথচ শুরুতে বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির তকমা, সমালোচনা আর তর্ক বিতর্কের ঝড় থামাতে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই তা বাস্তবায়নের চ্যালেঞ্জ কাঁধে নেয় সরকার। 2008 সালের 29 ডিসেম্বর ক্ষমতায় আসা আওয়ামী লীগ যখন দায়িত্ব নেন, তখন দেশের অর্থনীতি ছিল অনেকটাই ভঙ্গুর। বিশেষ করে উন্নয়নের অন্যতম শর্ত বিদ্যুৎ খাতে ছিল বেহাল দশা। গত এক যুগে 6000 মেগাওয়াট থেকে এখন 20,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতায় পৌঁছেছে বাংলাদেশ। সে সময়ে অবকাঠামো পরিস্থিতিও ছিল নাজুক। খাদ্য ঘাটতি, কর্মসংস্থান ও বিনিয়োগেও ছিল মন্দাবস্থা। গেল এক যুগে অভাবনীয় পরিবর্তন এসেছে অর্থনীতির এমন বহু খাতে। বাংলাদেশের যে পরিবর্তন বা রূপান্তর, সেটি এক অর্থে বিস্ময়কর এবং এই অগ্রগতির মূলে কিন্তু কাজ করেছে আমাদের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি বলতে আমি বলবো কৃষিতে। বছর শেষে আমরা দুটি প্রবণতা দেখতে পাই। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি অনেকটা এই ধাক্কাটা সামাল দিতে পেরেছে। মূল কিছু সূচক আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। 2009 সালে দেশের মাথাপিছু আয় ছিল মাত্র $709, যা এখন ছাড়িয়েছে $2000। সে সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $10 বিলিয়ন, যা বেড়েছে অন্তত 4 গুণ। তবে ক্ষমতার এক যুগে ইতিহাসের সবচেয়ে বড় সংকট মোকাবেলা করতে হয়েছে 2020 সালে। করোনাকালে কাজ বন্ধ এবং আয় কমে যাওয়ায় যোগ হয়েছে বহু নতুন দরিদ্র মানুষ। 20% নতুন দরিদ্রদের সংখ্যা যোগ দিয়েছে। সরকারি এবং রাষ্ট্রীয় পর্যায়ের নীতি চিন্তা এবং নীতি সহায়তাগুলো সেই বাস্তবতার নিরিখেই সাজানো অত্যন্ত জরুরি। কর্মসংস্থান একটি চ্যালেঞ্জ, নিঃসন্দেহে কর্মসংস্থান বাড়বে যখন উদ্যোক্তারা আরো বেশি হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট যখন বাড়বে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখনো এমপ্লয়মেন্টের সবচেয়ে বড় অংশটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই দিয়ে থাকে। মহামারীর এই সময়ে স্বাধীনতার 50 বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশ। সুবর্ণ জয়ন্তীর এই সময়ে মহামারী মোকাবেলা সহ আর্থসামাজিক নানা সংকট সমাধানেরও চ্যালেঞ্জ থাকছে আগামীর বাংলাদেশে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এদিকে ক্ষমতার বাইরে থাকার 14 বছরের বেশি সময় পার করছে বিএনপি। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই মানুষ খালেদা জিয়ার নাম ভুলে যাবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নেতারা বলছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকা আর ক্ষমতাসীনদের হামলা, মামলা, গুম নীতির কারণে তারা রাজনৈতিক কঠোর কর্মসূচিতে যেতে পারছেন না। জানান, এবছরের মধ্যেই সরকার পতনের আন্দোলনে নতুন করে সংগঠিত হচ্ছে দলটি। পারফা রহমানের প্রতিবেদন। ক্ষমতার বাইরে থাকা দীর্ঘ এই সময়ে নানা ভুল ভ্রান্তির বেড়াজালে বিএনপি। দূরত্ব বেড়েছে তৃণমূল নেতাকর্মীদের সাথেও। বিএনপি নেতারা বলছেন 5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 37 লাখ মামলা। এদিকে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করায় তাদের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপি নেতাদের দাবি, ন্যূনতম গণতান্ত্রিক চর্চার সুযোগ না থাকায় বিরোধী দলের ভূমিকা রাখতে পারছেন না তারা। বিশ্লেষকরা বলছেন, এই গতিতে চলতে থাকলে খুব দ্রুতই খালেদা জিয়ার নাম ভুলে যাবে দেশের মানুষ। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে খালেদা জিয়ার নাম ভুলে যাবে।
কারণ তারা তার জন্য কোনো আন্দোলন করছে না, এবং এই জন্য খালেদা জিয়াও কিছুটা দায়ী। আজকে উনি জেল থেকে বেরিয়ে এসে আরেক জেলে ঢুকলেন। আজকে যদি উনি ওনার ফিরোজা বাসস্থানের গেইটেও বসে থাকতেন, প্রতিদিন রৌদ্র পোহাতেন, তাহলে জনগণ তাকে দেখে হাত নাড়ত, তাকে দেখে তার দুঃখে ব্যথিত হতো। শত শত নেতাকর্মী খুন করে ফেলেছে, গুম করে ফেলেছে, পঙ্গু করে দিয়েছে, বিতাড়িত করেছে। এটা তো বিএনপির চেষ্টা ছিল বলে এই কাজগুলো হয়েছে। এর মাধ্যমে যারা তারা যে একটা রেজিম, আমি তো এটাকে রাজনৈতিক দল ক্ষমতায় আছে বলি না, একটা রেজিম, কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, দুর্নীতিবাজ আপনার ব্যবসায়ী মিলে একটা রেজিমের মাধ্যমে তারা ক্ষমতায় আছে। তবে স্থবিরতা ভেঙে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি, যার নমুনা রাজপথে এবছরই দেখা যাবে বলে দাবি দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের। ডক্টর জাফরুল্লাহর মতে বিএনপিকে বাঁচাতে হলে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকেই ধরতে হবে দলের হাল। আমি সোজা সরল সাজা দেই, জাইমাকে নিয়ে আসেন। সে ইয়াং, সে গণতান্ত্রিক দেশে মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছে, গণতান্ত্রিক ভ্যালু বুঝে, এবং সে যদি আজকে ঢাকা থেকে শুরু করে কুড়িগ্রাম পর্যন্ত যায়, টেকনাফ তেঁতুলিয়া যায়, সেই হবে হাসিনার প্রকৃত প্রতিদ্বন্দ্বী। আজকে কিন্তু দেশ জাতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এদের অধীনে কোনো ধরনের নির্বাচন করে এদেরকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশে সম্ভব নয়। সুতরাং সরকারের পতন ঘটাতে হবে, এবং এই দিকে কিন্তু বিএনপি যাচ্ছে। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা না সরকার পতনের আন্দোলন, সেটাই চূড়ান্ত করতে ব্যস্ত বিএনপির হাইকমান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা আটক করা হয়েছে তার প্রেমিক দিহান সহ আরও 3 জনকে। ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। কলাবাগান থানার ওসি আসাদুজ্জামান জানান, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনে। তাদের মধ্যে 2 মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। দাগ দেখতে পাচ্ছি, ওইটা আমরা ছবি উঠাই রাখছি, ছবিতে আছে, দেখানো যাবে। পেপার সিটি কথা বলে ওরা ঠেকা রাখছে, একটা ভুল করে এটা ভুল হয়েছে, আরেকটা করতেছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আমরা এখন মামলা করতে পারি নাই, তবে মামলার প্রসেস নাকি চলতেছে। ওনারা বলতেছে প্রসেস চলতেছে পুলিশে। আমরা যাওয়ার পর পরবর্তীতে ওর আরো 3 জন বন্ধু ওখানে আসলে হয়তো পথিমধ্যে সে তাদেরকে জানিয়েছে ফোনে, তো আসার পর পরবর্তীতে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। এখনো তাদেরকে আটক করা হয়নি, আমরা একজনকে আটক করেছি। মৃত্যুর সর্বশেষ খবর জানতে কলাবাগান থেকে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে পুলিশ কি বলছে? জোহর, আপনি যতটুকু জানালেন দর্শকদেরকে, এটি আসলে সর্বশেষ। এখন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। যেই স্কুল ছাত্রী মারা গিয়েছেন তার বাবা মা আছেন থানায়। আমি এখানে বলি, এখানে আলামত হিসেবে ওই ছেলেটি, যে অভিযুক্ত ছেলেটি, সেই অভিযুক্ত ছেলেটির গাড়িটি জব্দ করা হয়েছে। বলা হচ্ছে এই গাড়িতে করেই ঘটনার পরে মেয়েটিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেইখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কলাবাগান থানাকে জানায়, এবং কলাবাগান থানার অনুরোধে ওই ছেলেকে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এরপরে তাকে ধরে নিয়ে আসা হয়। এবং এখন পর্যন্ত যেটি হচ্ছে যে মেয়েটির বাবা মা, এই ওসি তদন্ত, যিনি তদন্তের দায়িত্বে যিনি আছেন এই কলাবাগান থানায়, তার কামরায় আছেন, এবং তারা যেটি বলেছেন যে যেহেতু এটি একটি মার্ডার কেস, অর্থাৎ মারা গিয়েছেন, এবং এখন পর্যন্ত ফরেনসিক রিপোর্ট, যেটি ডাক্তারের ভাষ্যটি পাওয়া যায়নি যে এটি কি ধর্ষণের মাধ্যমে মারা গিয়েছে না অন্য কোনোভাবে, যে কারণে এখন এই মামলাটি আসলে কোথায় যাবে, এটি কি
প্রথমে ধর্ষণ মামলা এবং পরে ধর্ষণের মাধ্যমে হত্যা এইভাবে যাবে, নাকি এখন শুধুই হত্যা মামলা এবং পরে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে যখন চূড়ান্ত হবে যে মেয়েটি ধর্ষিত হয়েছিল তখন এই রেপ কেস এবং মার্ডার কেস দুটো একসাথে চলবে, এই বিষয়টি নিয়ে মূলত আসলে প্রস্তুতি চলছে এবং পুলিশের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা, মেয়েটির পরিবারের সদস্য অর্থাৎ তার বাবা এবং মা তারা কথা বলছেন এবং সেইভাবেই দেখা হচ্ছে। মামলা হওয়ার পর আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো যে শেষ পর্যন্ত আসলে এটি কি মামলা হলো, ধর্ষণ মামলা নাকি হত্যা মামলা, নাকি ধর্ষণ এবং হত্যা দুই অভিযোগেই মামলা হলো। জি জহুর। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কলাবাগান থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। চলে যাচ্ছে পরের সংবাদে। সত্য কথা বলার কারণে চাকরিটাও হয়তো থাকবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে আবু নাসের চৌধুরী উচ্চ বিদ্যালয়, বটতলা ও মুজিব কলেজ গেট এলাকায় এক পথসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সন্ত্রাসীরা তাঁর বিরুদ্ধে অস্ত্র পাঠায়, ফেনী মাইজদি থেকে পাঠানো সন্ত্রাসীরা তাকে উত্ত্যক্ত করার জন্যে এমন করছে, কিন্তু তিনি এতে ভয় পান না। পথসভায় উপজেলা আওয়ামী লীগের নেতারাও বক্তব্য রাখেন। আমার প্রস্তাব, আমি ছোট মুখে বড় কথা বলতেছি, এই যে এই দুর্নীতিগুলোর লগে সরকারি কর্মকর্তা জড়িত নয়, আছেন সরকারি কর্মকর্তারা জড়িত নয়, এটাকেও বিচারটা করেন। এটাকেও বিচারটা করলে দেশে দুর্নীতি অনেক ক্ষেত্রে বন্ধ হবে এবং আপনি মানুষের মনের মণিকোঠায় আজীবন বেঁচে থাকবে। সংবাদে নিচ্ছে একটা বিরতি। আরেকবার স্বাগত নিউজ 24 সংবাদে। চীনা কোম্পানি আনু জিফেইয়ের করোনা ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়াল করতে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সবকিছু ঠিকভাবে এগোলে বাংলাদেশে আনু জিফেইয়ের করোনা ভাইরাসের ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়াল হবে। বিষয়টি নিউজ 24-কে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেছেন, সেরামের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। চীনের আনুই জিফেই গত 2 সেপ্টেম্বর তাদের উদ্ভাবিত RVD-D1 নামের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। এই প্রস্তাবে 4 মাস সম্মতি দেয়নি বিএসএমএমইউ। অবশেষে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর গেল মঙ্গলবার বিএসএমএমইউ আনুই জিফেইকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাকসিন ট্রায়াল করতে প্রাথমিকভাবে সম্মত আছে তারা। ট্রায়াল সফল হলে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য কারখানা করতে উদ্যোগ নেবে আনুই জিফেই। তাদেরকে রিপ্লাই দিচ্ছে, সরকারের সম্মতি যদি থাকে তাহলে আমরা করতে রাজি আছি। সেগুলো তো টার্মস এন্ড কন্ডিশন পরবর্তীতে নির্ধারণ করবে, ওরা যখন ইয়ে করবে, নেগোসিয়েশন হবে না, নেগোসিয়েশন হলে তখন বলবে টার্মস এন্ড কন্ডিশন কি আছে কি আছে। যদি সফল হয় সেক্ষেত্রে তারা এখানে কারখানা উদ্যোগ নিবে। সরকারকে তারা প্রস্তাব দিচ্ছে, ক্যাবিনেট সেক্রেটারির কাছে, সেটা এইটুকু জানিয়ে। সকালে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা নেই। গতকাল আমাদের স্বাস্থ্য সচিব বিষয়টি জনসম্মুখে বলেছেন। ভ্যাকসিন ইস্যুতে 3টি মন্ত্রণালয়, স্বাস্থ্য, বাণিজ্য এবং ফার্মাসিউটিক্যালস সংযুক্ত। এই 3টি মন্ত্রণালয়ের কোনোটিই ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো কথা বলেনি। আমি জানি না কিভাবে এই কথাটি ছড়িয়ে গেল। আমি শুধু বলতে চাই, ভারত সরকারের পক্ষ থেকে
কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অক্সফোর্ডের ভ্যাকসিন 3 কোটি ডোজ আনতে সিরামের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ভ্যাকসিনের জন্য এরই মধ্যে 600 কোটি টাকা সিরামকে পাঠানো হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,718 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন 1007 জন সহ দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,19,905-এ দাঁড়িয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 966 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,64,446 জন। সিলেট বিভাগে নতুন 30 ধরনের পরিবর্তিত করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা। এর মধ্যে 24টি ভাইরাস বিশ্বের অন্যান্য দেশে থাকলেও বাকি 6টি শুধু এদেশেই পাওয়া গেছে এমন দাবি তাদের। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিন সিকোয়েন্স করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা। এর মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার 10টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে 47টি পরিবর্তন পাওয়া যায়। এর মধ্যে 30টি পরিবর্তিত করোনা ভাইরাস এদেশে একেবারে নতুন, যার 24টি প্রথমবারের মতো এদেশে ও একটি প্রথমবারের মতো পৃথিবীতে শনাক্ত করা হয়েছে বলেও জানান গবেষকরা। 30টা যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন, মানে বাংলাদেশে যে সিকোয়েন্সিং গুলো করা হয়েছে সেগুলোতে আগে পাওয়া যায় না এই মিউটেশনগুলো। আর যে 6টার কথা বলা হচ্ছে 6টা আসলে আগে বিশ্বের কোথাও পাওয়া যায় নাই, সেটাই আমরা বলছি। এ অঞ্চলে করোনার গতি প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনের লক্ষ্যে শাবিপ্রবির জিইবি বিভাগ মিউট্যান্টগুলো নিয়ে কাজ করছে। এর ফলে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে ও করোনার টিকা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রোফাইল দেখে বুঝতে পারবে যে আমাদের জন্য কোন ভ্যাকসিনটা অধিকতর কাজে আসতে পারে, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল বা বেসিসের উপর বেস করে ভ্যাকসিনগুলো নিয়ে আসতেছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ সব ধরনের গবেষণা কাজে সুযোগ সুবিধা বৃদ্ধিতে তৎপর রয়েছে প্রশাসন, জানালেন উপাচার্য। শিক্ষার পাশাপাশি গবেষণার কাজগুলোকে আমরা খুব ভালোভাবে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে করোনা ল্যাব চালু করা হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বব্যাপী আক্রান্ত রোগীর সংখ্যা 8,80,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 14,000-এর বেশি মানুষ। গেল এপ্রিলের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ 1,041 জনের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে মোট প্রাণ হারিয়েছেন প্রায় 19 লাখ মানুষ। ফাইজারের পর মডার্নার ভ্যাকসিনকে সবুজ সংকেত দিয়েছে ইউরোপীয় কমিশন। জানুয়ারিতে ব্রাজিলে শুরু হবে টিকাদান কর্মসূচি নিশ্চিত করেছে দেশটির সরকার। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। নজিরবিহীন বিক্ষোভের দিনে আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টায় রেকর্ড 4,100 জনের মৃত্যু হয়েছে, 2,02,000-এর বেশি আক্রান্ত। এই নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 3,69,000। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 5টি অঙ্গরাজ্যে পাওয়া গেছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন করোনা ভাইরাস। গত এপ্রিলের পর ব্রিটেনে সর্বোচ্চ 1,041 জনের মৃত্যু হয়েছে। এই কারণে লকডাউন আরও কঠোরতম করা হয়েছে দেশটিতে। জার্মানিতে 24 ঘন্টায় 1,000-এর বেশি মানুষ মারা গেছে। এছাড়াও ব্রাজিলে 12 শতাধিক ও মেক্সিকোতে 11 শতাধিক মানুষের প্রাণ হারিয়েছে। এদিকে জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। Hoje, o Ministério da Saúde কোভিড-19 টিকাদান পরিচালনায় প্রস্তুত সরকার। আমি গ্যারান্টি দিচ্ছি সমস্ত রাজ্য এবং পৌরসভাগুলো তাদের জনসংখ্যার অনুপাতে ভ্যাকসিন পাবে। ভ্যাকসিনটি বিনামূল্যে দেওয়া হবে, তবে তা বাধ্যতামূলক নয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের হেবেই প্রদেশে যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজ করছে। লকডাউন দেয়ায় রেল, বিমান এবং মহাসড়ক সংযোগ বন্ধ রয়েছে। ভারতে বৃহস্পতিবারও দেশের দৈনিক সংক্রমণ ফের 20,000 ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু অবশ্য 250-এর নিচে রয়েছে।
বৃহস্পতিবার মডার্না ভ্যাকসিনের প্রথম চালান পাওয়ার কথা রয়েছে ইসরায়েলের। এবার মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর স্বাস্থ্য বিভাগ বুধবার এই অনুমোদন দেয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মার্চের মধ্যে ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে আনার 3 মাসের ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে জিরানি খাল থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া জিরানি খালের ত্রিমোহনী অংশে এক্সক্যাভেটর যন্ত্র ব্যবহার করে এই অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় খাল থেকে শত শত টন কঠিন বর্জ্য উত্তোলন করা হয়। এ কাজে ভারী যন্ত্রপাতি সহ কারিগরি সহায়তা দেয় ঢাকা ওয়াসা ও বিআইডব্লিউটিএ। বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, রাজধানীর খালগুলোর চারপাশে ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা নিয়েছে মেয়র। এই খালের নব্যতা ফিরিয়ে আনার জন্যে, পানির প্রবাহ সচল করার জন্যে যত রকম অবৈধ স্থাপনা এখানে রয়েছে, আমরা এখান থেকে শুরু করে সবগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করব ইনশাল্লাহ। রাজধানীর 7 রাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজট নিরসনে 31 কোটি টাকা ব্যয়ে 10টি ইউটার্ন নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সম্প্রতি 6টি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও এখনও চলমান 4টির কাজ। ফলে যানজট ও সিগন্যালে চরম ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারীরা। আর এর কারণ হিসেবে প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কথা বলছেন প্রকল্প পরিচালক। তবে কয়েক মাসের মধ্যে ভোগান্তি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হক 7 রাস্তার মোড় থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সড়কের 11টি স্থানে ইউটার্ন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। পরে একটি বাতিল করে 10টি ইউটার্ন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেন মেয়র আতিকুল ইসলাম। বর্তমানে 6টি ইউটার্ন নির্মাণের কাজ শেষ হয়েছে, এখনো চলছে বাকি 4টি ইউটার্ন নির্মাণের কাজ। বুধবার রাজধানী বিমানবন্দর বনানী সড়ক ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পরপরই সিগন্যাল পয়েন্টগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় ধরে গাড়ির জটলায় আটকে আছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। এ সময় ইউটার্ন নির্মাণের বিপরীত নানা অভিযোগ পাওয়া যায়। রাস্তা তো চিপা করে লাইছে, এতে অনেক জ্যাম পড়ে, 2-3টা গাড়ি যেতে পারে না একসাথে। এরকম আমরা অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিয়ে দাঁড়ায় থাকতে হয় রাস্তায়, এভাবে যানজটে লেগে থাকে। আমি তো স্কুল কলেজ সবকিছু বন্ধ, তারপরে এত জ্যাম। পরিকল্পনাটা ভালো, কিন্তু ইউটার্নে যে গাড়িগুলো টার্ন নেবে শুধু ওই গাড়িগুলো এই লাইনে আসা উচিত। এসব অভিযোগের বাস্তবতা স্বীকার করে ব্যাখ্যা দেন ইউটার্ন প্রকল্প পরিচালক। এই রাইট টার্নিং দুটো যখন বন্ধ হয়ে যাবে তখন এটা একটা থ্রু মুভমেন্ট চালু হয়ে যাবে, কারণ মহাখালী বাস টার্মিনালের বাসগুলো আর কখনোই রাইট টার্ন করে যেতে পারবে না। তাদেরকে দক্ষিণ দিকে এসে নাবিস্কর এখান থেকে ইউটার্ন নিয়ে আবার উত্তর দিকে চলে যেতে হবে। আর সিটি মেয়র জানান, কয়েক মাসের মধ্যে এর সুফল ভোগ করবেন রাজধানীবাসী। মানুষ এই ইউরোপের সুফল যেটা আছে ঘন্টার পর ঘন্টা, তখন আর কাকুলির মোড়ে দাঁড়ায় থাকতে হবে না, নাবিস্কর মোড়ে দাঁড়ায় থাকতে হবে না, বনন্দে দাঁড়ায় থাকতে হবে না। এটা তখন একটা চলমান হবে। আগে লাগতে হলো কাকুলির মোড় একদিক থেকে পার হতে গেলে 20 মিনিট, তখন কিন্তু সময় লাগবে, কিন্তু তখন সময় লাগবে তোমার অ্যাটলিস্ট মিনিমাম 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। যানজট নিরসনে মেয়রের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান সাধারণ মানুষ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডিজিটাল সেবা নিশ্চিত করে ইজ অব ডুইং বিজনেস সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্য আগের তুলনায় সহজীকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি ও রফতানি অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংক লিমিটেডের এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। এ সময় ই পেমেন্ট কার্যক্রম সোনালী পেমেন্ট গেটওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আহ্বান জানান সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ই পেমেন্ট সেবা চালুর ফলে ব্যবসা বাণিজ্যে ফি বা চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না। সোনালী ব্যাংকের নিজস্ব ই পেমেন্ট সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সেবা গ্রহীতারা ঘরে বসে অনলাইন পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন। কাঙ্ক্ষিত সেবার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে না। এইভাবে সব পজিটিভ স্টেপসগুলো আমরা আরো ভালোভাবে নিতে পারবো। আমাদের যে বিশাল টার্গেট আমরা করেছি $48 বিলিয়ন, এবং সার্বিকভাবে আরো মডার্ন করার জন্য, ডিজিটালাইজ করার জন্য যা যা করণীয় সব রকম পদক্ষেপই আমরা নেব। খেলার খবর। টানা 5 দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরলেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি। বাড়ি ফিরলেও আগামী কয়েকদিন থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। হাসপাতাল থেকে বের হয়ে তিনি সাংবাদিক ও ভক্তদের সঙ্গে কথাও বলেছেন। বিস্তারিত রিপোর্টে। অবশেষে বাড়ির পথে রওনা দিলেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তথা বাংলার দাদা। বুধবারে ভারতীয় চিকিৎসক দেবী শেঠি জানিয়েছিলেন, সৌরভ চাইলে ক্রিকেট খেলা থেকে শুরু করে বিমানও চালাতে পারেন। তবে নিজ ইচ্ছায় বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট আরও একদিন হাসপাতালে থেকে যান। হাসপাতাল থেকে বের হওয়ার সময় সৌরভের চিকিৎসকও জানান, কলকাতার মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ। We were very happy, honored and privileged to be with Dada when he needed us, and we are very happy that he's going home. He's clinically fit and he's going home. So Dada, can you say a little hello? সৌরভ হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিক ও তার অগণিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, এখনই তিনি উড়ার জন্য প্রস্তুত। সেই সাথে ধন্যবাদ জানান তার চিকিৎসকদের ও অগণিত ভক্তদের। স্পেশালি উডল্যান্ডস হসপিটালকে এত ভালো চিকিৎসা করার জন্য আমার তরফ থেকে বিগ থ্যাংক ইউ সবাইকে। And I'm absolutely fine. Hopefully I'll be ready to fly soon. Thank you. হাসপাতাল থেকে তার পৈতৃক বাড়ি বেহালায় ফিরে যান তিনি। সৌরভের সঙ্গে আছেন একজন চিকিৎসক ও 4 জন স্বাস্থ্যকর্মী। এর আগে গেল শনিবার সৌরভের 3টি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে। তার মধ্যে একটি ঠিক করা হয়েছে, বাকি দুটির জন্য বসাতে হবে স্ট্যান্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। জোনাথন ফার্নান্দেসের জোড়া গোলে কঠিন প্রতিপক্ষ আবাহনীকে 3-1 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। দলের এমন জয়ে খুশি কোচ অস্কার ব্রুজন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজনের শিষ্যরা। জমজমাট তেমনটাই করেছেন, হেড 31 মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় আবাহনী। মাঝমাঠ থেকে বেলফোর্টের লম্বা পাস কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট ফ্রান্সিসকো রদ্রিগেজ। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সরবে ফেরে কিংস। 51 মিনিটে একক নৈপুণ্যে দারুণ গোল করে খেলায় সমতা ফেরায় জোনাথন ফার্নান্দেজ। ম্যাচের 51তম মিনিটে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা কিংস। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতায় নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাসিরউদ্দিন চৌধুরী সেন্টার ব্যাক হিসেবে এই মুহূর্তে অতিরিক্ত সময় প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করে বসুন্ধরা কিংস। 112 মিনিটে ডি বক্সের জটলা থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাউল বেসেরা। সেই কাজটাই কিন্তু রাউল বেসেরা। আর শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে জোনাথন ফার্নান্দেজ লক্ষ্যভেদ করলে 3-1 গোলের জয়ে ফেডারেশন কাপের ফাইনালে পা রাখে বসুন্ধরা কিংস। ক্লিয়ার ডিফারেন্স গড়ে ফেলেছে ম্যাচে। দলের এমন জয়ে খুশি কোচ অস্কার ব্রুজন। জানালেন, যোগ্য দল হিসেবেই ফাইনালে পা রেখেছে তার দল। প্রথমার্ধ থেকেই ছেলেরা ভালো খেলেছে, তবে সহজ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে। প্রথম গোলের পর সবাই আবার খেলায় ফিরেছে। আবাহনীর সাথে লড়াইটা সত্যি কঠিন ছিল, তবে অতিরিক্ত সময়ে আমরা ভালো করেছি। আমি মনে করি যোগ্য দল হিসেবে আমরা ফাইনালে গেছি। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভিন্ন রকমের খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। 2021 আন্তর্জাতিক বরফ ও তুষার ফেস্টিভ্যাল চীনের হারবিন সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজন থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় অর্থনীতির উন্নতির কাজে লাগানো হবে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বছর শুরুতে চীনের হারবিনে উদ্বোধন করা হয়েছে আইস এবং তুষারের খেলার আয়োজন। বেশি পর্যটককে আকৃষ্ট করতে চলতি বছরের হারবিনে খেলাধুলা, সঙ্গীত ও সংস্কৃতির সাথে বরফ এবং তুষারের ইভেন্টগুলো একত্রিত করা হয়। পাশাপাশি একটি নতুন অভিজ্ঞতার সঞ্চয় করে আগতরা।
আইস অ্যান্ড স্নো ট্যুরিজম ডেভেলপমেন্ট এবং হারবিন আইস অ্যান্ড স্নো ট্যুরিজম রিপোর্ট 2021 যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফেস্টিভ্যাল। হারবিন, জাংজিয়াংকো, মুদানজিয়াং, হেইয়ে সহ বেশ কয়েকটি শহর এতে অন্তর্ভুক্ত ছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ। আর আরও খবর জানতে ভিজিট করুন www.news24bd.tv এই ওয়েবসাইটে।